আমরা ভালোবাসি তোকে সিজন 2 লেখিকা ফারজানা মনি। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে, মিমও এক পা করে পেছনের দিকে পেছাচ্ছে। মিম কিছুটা ভীত চোখে আরিফের দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল, আরিফ ভাইয়া কি হলো, কেন এনেছেন বললেন না তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে, বলল, মিম তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। মিম, এমন কি বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের দিকে ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে, যা আরিফের মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে হাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তেই আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যি জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে, তোমার এই সমুদ্রের মতন গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুইজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে, কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দিব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলল না। এটা দেখে আরিফ তার দুই কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনের হয় কিছুটা হুঁশ ফিরল, বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলে মিম গেটের দিকে পা বাড়ালো। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূরই পালাও তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তে মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে। মিম দরজায় কাঁধ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহ মায়ায় আটকে গেছে, কিন্তু তা সে কি করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতেই তার লজ্জায় মরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়ারা কি কখনো মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফের কয়েকটা কথা শুনে মনে হচ্ছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে। কি করবে সে? ভাবতেই তার মাথা ঘুরে যাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়ছে চারিদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে, বন্যা, বন্যফুল, ওঠো, ফজরের আজান দিয়েছে। বন্যা ঘুমো ঘুমো চোখে তাকানো দেখলো সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। আ আ আ করে বলেই চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। শরীরের দিকে তাকিয়ে দেখলো একটা টি শার্ট পরা। এই টি শার্টটা কার সে নিজেও জানে না। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতভম্ব মুখে তাকিয়ে আছে। কি হলো? তার বউ এ কি বলছে? তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল, বন্যফুল, তুমি কি ভুলে গেছো গতকাল আমাদের বিয়ে হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে।
বন্যা স্তব্ধ হয়ে গেল। ঠিকই তো, সে তো এখন খানবাড়িতে। তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, মানে আসলে আপনি যেভাবে মুখের ওপর ছুটেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম, আর হঠাৎই করে ঘুম ভাঙায় সব গুলিয়ে ফেলেছিলাম। তানভীর হাসলো। ঠিক আছে, নো প্রবলেম, এখন গোসলে যাও, চারিদিকে আজান পড়ছে, এসে এসে ফজরের নামাজ আদায় করো, আমি মসজিদে যাচ্ছি। বন্যা বলল, ঠিক আছে। মনে মনে আওড়াচ্ছে, ভিলেনের বাচ্চা ভিলেন, আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সব দোষ এই ভিলেনের। ভাবতে ভাবতে বন্যা গোসলে ঢুকলো। সকাল 8টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালের নাস্তা করছে। আজকের নাস্তাটা বন্যা নিজেই তৈরি করেছে। আবির, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগছে। মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াতাড়ি করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে। আলী আহমেদ খান বলল, কিরে আবির, অফিসে যাবি না? উপরে যাচ্ছিস যে? আবির, তোমরা সবাই চলে যাও আব্বু, আমি একটু পরেই আসছি বলে আবির রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখে কেউ নেই, কিন্তু ওয়াশরুমে থেকে পানি পড়ার শব্দ আসছে। আবির সামনে এগিয়ে যেতেই দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে মেঘ বমি করছে। আবির ছুটে ভেতরে গেল, গিয়ে মেঘকে ধরলো, তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুইয়ে দিল। আবির চিন্তিত, এই কয়েকটা দিনে মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণ উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছু হয়নি, আম্মু বলেছে এ সময় মেয়েদের একটু এরকম হয়। আবির চুপ হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সে এই অবস্থায় দেখতে পারছে না, কিন্তু তার কিছুই করার নেই, কারণ এই রোগের কোনো ওষুধ তার জানা নেই। মেঘ হঠাৎ ফিক করে হেসে দিল। আবির ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে, বলল, হাসছো কেন? মেঘ, আচ্ছা আহিয়ার আব্বু, আমার একটু অসুস্থতা শুনে তুমি যে এতটা ব্যাকুল হও, যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই? আবির চমকে উঠে দাঁড়ালো। মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয়ে ভয়ে বলল, না মানে এমনি বলছি। আবির, নেক্সট টাইম এমনিও বলবে না। আবির মেঘের কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? আমি কি অফিসে যাব নাকি আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকবো? মেঘ, আপনি যান, আমি ঠিক আছি। আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে রওনা হলো। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। বন্যা, ননদিনী, রুমে আসবো? মেঘ, মজা নিচ্ছিস? আমার রুমে আসার জন্য তোর কি পারমিশনের প্রয়োজন আছে? বন্যা হাসলো। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এটা তো আর তোর একলার রুম না, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের রুমও বটে। এই পর্যন্তে মেঘও হাসলো। বন্যা, তোর শরীর এখন কেমন? বন্যা, মেঘ, ভালো, আগে তোর খবর বল। বন্যা, আমার আবার কি খবর? মেঘ, এই যে আমার ভাই তোর ঠিকমতো খেয়াল আদর যত্ন রাখছে কিনা? বন্যা, তোর যে ভাই, দেখলেই মনে হয় সারাদিন মাথায় করে 1 বস্তা রাগ নিয়ে হাঁটে। মেঘ, কেন বেবি, ভাইয়া কি তোমায় ভালোবাসে না? বন্যা, খুব ভালোবাসে। মেঘ আর বন্যা কথা বলছে, তার মাঝেই তো পাশের রুম থেকে তানভীর বন্যাকে যাচ্ছে। বন্যা রুমের দিকে গেল, বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বন্যার কথা শুনে তানভীর একটু হাসলো, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বন্যফুল, তুমি কোথায় গিয়েছিলে? বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাকে নেতিয়ে রেখেছে। তানভীর তার কানে একটা চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বিকেল 5টায় বান্দরবান যাচ্ছি। বন্যা তার বড় বড় চোখ দুটোকে গোল গোল করে তাকিয়ে আছে। তানভীরের অভিব্যক্তি বোঝার সাধ্য তার নেই। বন্যা, হঠাৎ বান্দরবান কেন? কয়েকদিন পর গেলেও চলতো।
তানভীর, কেন কোনো সমস্যা? বন্যা, না মানে মেঘের শরীরটা ভালো নেই, এ সময় বাড়ি থেকে বের হওয়া কেমন দেখায় যেন। তানভীর, সমস্যা নেই, ভাইয়াই বলেছে যেতে। বন্যা, আবির ভাই যেতে বলেছে? তানভীর, আমাদের জন্য 7 দিনের হানিমুন প্যাকেজ ভাইয়াই ঠিক করেছে, এটা আমায় ভাইয়াই গিফট করেছে বলেই পকেট থেকে 2টা 7 দিনের হানিমুন প্যাকেজে বান্দরবানের টিকিট মেলে দেখালো। বন্যা মৃদু হাসলো, বলল, আমি মনে হয় পৃথিবীতে প্রথম নতুন বউ যে ভাসুরের হাত থেকে হানিমুনের টিকিট পাচ্ছে। বিকেল 3টা বাজে। মিম সোফার রুমে বসে টিভি দেখছে। তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো আবির এসেছে। আবির ভাইকে দেখে সাথে সাথে টিভিটা অফ করে দিয়ে নিজের রুমের দিকে ছুটলো। আবির ভাইয়া দেখলে নিশ্চয়ই এখন বকা দেবে, বলবে দুপুরবেলায় টিভির রুমে কি করছিস? মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মেঘ ও আদি সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। নিচে কেউ না দেখে আবির সরাসরি নিজের রুমে দিকে গেল। যাওয়ার সময় তানভীরের রুমটার দিকে চোখ পড়লো, দরজাটা ভেরানো। তানভীরের সাথে একটু দেখা করা প্রয়োজন ছিল, কিন্তু এখন তো সরাসরি আর তানভীরের রুমে ঢোকা যাবে না। এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে, তাই আবির নিজের রুমের দিকে গেল। আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল। সামনে তাকিয়ে দেখলো বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে। কিন্তু এ কি, মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন? আবির ছুটে গেল মেঘের দিকে। কি হয়েছে তোর মেঘ? মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। আবির মেঘের রক্তলাল চোখের দিকে তাকিয়ে উতলা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কে কি বলেছে বল আমায়। কি রে, কথা বলছিস না কেন? মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে তার মেঘের? কেন সেইভাবে কাঁদছে? আবির বারবার মেঘকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? বলবি তো? অসুস্থ লাগছে? ডাক্তার ডাকবো? কি রে মেঘ, কথা বল। মেঘ কাঁপা কাঁপা আঙ্গুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল। আবির বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, বইয়ে কি হয়েছে? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। মেঘ কাঁপা কাঁপা আধো আধো কণ্ঠে বলল, গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়ছিলাম, কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই। আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বলল, তোর মতন বোকা মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। গল্প পড়ে কেউ এভাবে কাঁদে? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। গল্পের নায়ক মারা যাওয়ায় তুই এভাবে কাঁদছিস? আর যদি আমি মারা যাই তাহলে কি করবি? সাথে সাথে মেঘ হুঙ্কার দিয়ে আবিরের মুখ চেপে ধরলো। বলল, কি বলছেন এসব? আর কখনো এসব বলবেন না। বললে মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবির মৃদু হাসলো। আবিরও মেঘকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ সময় দুইজনই চুপচাপ থেকে হঠাৎ মেঘ বলল, ছাড়েন আমায়। আপনার জন্য খাবার কি উপরে নিয়ে আসবো নাকি নিচে যাবেন? আবির, কোনোটাই না, আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি। মেঘ, আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? সকালে তোমার অসুস্থ দেখে গেলাম, মনটা ভালো লাগছিল না, আরো আগে চলে আসতাম, কিন্তু ক্লায়েন্টের মিটিংটা একটু লেট করে শুরু হয়েছিল। তোমার এখন কেমন লাগছে? মেঘ, ভালো। যান, ফ্রেশ হয়ে আসুন। আবির, তানভীর কি রুমে আছে? ওরা ট্রিপে যেতে রেডি তো? তুমি কিছু জানো? বেবি একটু আগে এসেছিল, বলেছে সব রেডি আছে। আবির, বেবিকে এবার ভাবি বলা শেখো, ও তোমার বড় ভাইয়ের বউ হয় এখন। মেঘ, বলতে তো চাই কিন্তু মনে থাকে না। আবির আরেক দফা হাসলো। আবিরের হাসি দেখে মেঘ হাসলো। আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের কড়া রোদের
দিকে তাকিয়ে আছে। সে আজকাল একা একাই হাসে। এই যে এখন সকালের কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে। সকালে মাহমুদা খান তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে চলে গেছেন। যাওয়ার সময় আরিফ মিমের সামনাসামনি পড়তেই সবার অগোচরে মিমকে চোখ মেরে ফিসফিস করে বলল, মামাতো বোন আমার, আবার দেখা হবে। মিম হতবিহ্বল চোখে আরিফের যাওয়ার পানে তাকিয়েছিল। আজকাল আরিফকে দেখলে মুখের কোনো কথাই আসে না তার। সম্পর্কটা প্রথমের মতন থাকলেও হয়তো এখন মিম অনেকটাই কটু কথা শুনিয়ে দিত। আরিফ যাওয়ার পর মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসে আছে। বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে, তাও আজ কেন জানি বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই, কেউ যেন নেই। এখন মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের রোদের দিকে তাকিয়ে ভাবছে, যদি সে এখন দেখতো আরিফ খান বাড়ির গেট দিয়ে ঢুকছে, সে তাকে বলতো, মিম তোমার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। মিম হাসলো আর মনে মনে বলল, কি বোকা বোকা চিন্তা ভাবনা হচ্ছে তোর মিম। বন্যা তানভীর, বন্যা, এই বন্যা, তোমার কি এখনো দুপুরে রেস্ট নেওয়া হয়নি? বেলা 4টা বাজে, 5টায় ট্রেন, আমাদের রেডি হতে হবে তো। বন্যা, আর একটু ঘুমাতে দিন না প্লিজ, রাতে ঘুম হয়নি কাল। বিকেল 4:30 বাজে। খানবাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। আবির গেটের সামনে বাড়ির গাড়িটি নিয়ে অপেক্ষা করছে। মূলত সে আজকে তানভীর আর বন্যাকে স্টেশনে পৌঁছিয়ে দিবে। মেঘ অনেকবার জেদ করেছে আবিরের সাথে যাওয়ার জন্য, কিন্তু আবির নিতে নারাজ। তানভীর আর বন্যা সিঁড়ি দিয়ে নামছে। ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলো বাড়ির পুরুষরা আজকে একটু আগেই অফিস থেকে ফিরেছে। পাশে মহিলারাও দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। মেঘ গাল ফুলিয়ে বসে আছে। মিম তার পাশে দাঁড়িয়ে। তানভীর এসে মেঘের পাশে দাঁড়ালো, বলল, বনু। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে তানভীরকে দেখেনি। বন্যা এসে মেঘের পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ননদিনী, কি হয়েছে তোমার? তানভীর, কি হয়েছে বনু তোর? ভাইয়া কিছু বলেছে? মেঘ, ভাইয়া, আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে যেতে চাই, কিন্তু তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাকে নিতে নারাজ। তানভীর হাসলো, বলল, ভাইয়া তো তোর ভালোই চাই, তুই তো তা জানিস। তাছাড়া এই সময় বেশি বাইরে যাওয়া উচিত না। মেঘ, ভাইয়া তুমিও যাও যাও, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই। বন্যা এসে বলল, বেবি, ভাইয়াকে বলে দেব এক সময় বিকেলে তোকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে। এখন প্লিজ রাগ করিস না, যাওয়ার সময় তোর রাগী চেহারা দেখে গেলে আমাদের কারোরই ভালো লাগবে না। বন্যার কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে, বন্যাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি জার্নি বেবি। উপস্থিত সবাই হাসলো। বন্যা একে একে সবাইকে বিদায় জানালো। আলী আহমেদ খান তানভীরকে ডেকে বলল, সাবধানে যাবে, বন্যার খেয়াল রাখবে। বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি। মোজাম্মেল খান বলে উঠল, সারা জীবন ভণ্ডামি তো অনেক করেছ, এখন অন্তত আমার বৌমার খেয়াল রেখো। বৌমার সামান্যতম কোনো ক্ষতি হলে তোমাকে আমি আস্ত রাখবো না। দুই ভাইয়ের কথার মাঝে ইকবাল খান বলে উঠল, ভাইজান, ওদের এখন প্লিজ যেতে দিন, যাওয়ার সময় অন্তত ছেলেটাকে আর বকবেন না। তানভীর ছোট চাচ্চুকে গিয়ে জড়িয়ে ধরলো, কানে কানে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ চাচ্চু। মেঘ ভাইকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও, আমার বেবিটার খেয়াল রেখো। তানভীর হাসলো। মেঘ বন্যাকেও জড়িয়ে ধরল, বলল, আমার ভাইয়ের খেয়াল রাখিস। বন্যা, যথা আজ্ঞা ননদিনী। তানভীর বন্যা বেরিয়ে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তানভীর ড্রাইভিং সিটের পাশে বসতে চায়। আবির ইশারা দিয়ে বলল, পেছনে গিয়ে বন্যার সাথে বসতে। আবিরের গাড়িটা মুহূর্তে খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকলো। মেঘ মালিহা খানের কাছে গিয়ে বলল, আমার কফি খেতে ইচ্ছে করছে, প্লিজ আমি নিজে বানিয়ে খাই। এই কথা শুনে হালিমা খান ছুটে আসলো। কি রে মেঘ, এই সময় তুই
এ সময় তো তুই কফি খাস না, তাহলে কি মাথা ব্যথা হচ্ছে? মেঘ বলল বিপদে মেঘ পড়ল বিপদে। এখন মাকে কি করে বলবে যে সে উপন্যাস পড়তে পড়তে কেঁদেছে, তাই তার মাথা ব্যথা করছে। অবশ্য যাওয়ার আগে আবির বারবার জিজ্ঞাসা করেছিল যে মাথা ব্যথা করছে কিনা, সে কফি করে আনবে কিনা, কিন্তু মেঘ আবিরকে তা জানায়নি। বর্তমানে আবির ব্যবসার কাজে অনেক বিজি থাকে, তাই মেঘ চায় না তার সামান্য কোনো সমস্যা আবিরকে জানিয়ে টেনশনে ফেলতে। হঠাৎ মালিহা খানের কথায় মেঘের ধ্যান ভাঙল। কি রে, আবার কি ভাবছিস? সোফায় গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। মেঘ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আদি আর মিম একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ উচ্চ স্বরে দিল এক ধমক। কি রে মিম, তুই কি এখনো ছোট হয়ে গেছিস? চকলেটটা আদিকে দে। মেঘের ধমক শুনে মিম আদিকে চকলেটটা দিয়ে দিল। আদিও মহা খুশি। মিমকে একটা ভেঙচি কেটে চকলেট কেটে নিয়ে দিল দৌড়। মিম বলল, দেখছো আপু, ও যে আমাকে ভেঙচি কাটলো, তাতে তো কেউ দেখলো না। মেঘ হাসলো। মিমকে কাছে ডেকে বসিয়ে বলল, আবির ভাইকে বলবো তোকে অনেকগুলো চকলেট আর গিফট এনে দিতে। মিম, মনে থাকে যেন। মালিয়া খান কফি এনে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, শুধু কফি খেলে হবে না, ফল, ডিম, দুধ খেতে হবে। আমার নাতিপুতি যেন তোর মতন কঙ্কাল না হয়। মেঘ বলল, বড় আম্মু, তুমিও কি তোমার ছেলের মতন কথা বলছো? আলী আহমেদ খান, কি হয়েছে মেঘ মামনি? মেঘ আলী আহমেদ খানের কাছে গিয়ে বলল, আব্বাজান, সবাই মিলে কি শুরু করেছে দেখো। কেউ আমাকে কঙ্কাল বলছে, আবার কেউ আবার বলছে আমাকে মেডিকেলে বেঁচে দেবে। মুজাম্মেল খান এসে রাশভারী কণ্ঠে বলল, কার এত বড় সাহস আমার মেয়েকে মেডিকেলে বিক্রি করে দিবে? বড় ভাবি, তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ের মোটেও কঙ্কাল না। বলে মেঘের অগোচরে মুচকি মুচকি হাসলো। আর হালিমা খান এসে বলল, তোমাদের আদরের মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রাত 9টা বাজে। আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখলো মেঘ বিছানায় ঘুমাচ্ছে। মেঘের এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দেখে আবির মেঘের কপালে, গালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, জ্বর নেই। আবির ফ্রেশ হয়ে এলো। এসে দেখে মেঘ ঘুমাচ্ছে, তাই সে নিচে চলে গেল। নিচে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাই একসাথে গল্প করছে। পাশেই মিম বসে টিভি দেখছে। আদি মাঝে মাঝে মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে। সেটা নিয়ে আবার দুই ভাই বোন মারামারিও করছে। আবির সবাইকে এক নজর দেখে রান্নাঘরের দিকে গেল। কফির জন্য গরম পানি বসাতে যাবে, তখনই মালিহা খান ডেকে বলল, কি রে আবির, কখন আসলি? আর আমরা সবাই এখানে থাকতে তুই কেন কফি করতে যাচ্ছিস? আবির, সমস্যা নেই আম্মু, তোমরা গল্প করো, আমি করে নিতে পারবো। এই কথা শুনে মালিহা খান সকলের সাথে আবার গল্পে মনোযোগ দিল। আবিরকে নিচে দেখে মিম আর আদি কিছুটা শান্ত হয়ে গেছে। আবির তার মন মতো কফি বানাচ্ছে। কফি হাতে উপরে যাওয়ার সময় বলল, আম্মু, মেঘ কি রাতে খেয়েছে? মালিহা খান, না, সন্ধ্যাবেলা ভালো লাগছে না, তাই উপরে চলে গেছে। আবির, ঠিক আছে, ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দাও। আকলিমা খান, আবির, তুমি উপরে যাও, আমি নিয়ে আসছি। তোমারটাও কি উপরে নিয়ে আসবো? আবির, না কাকিমুনি, আমি একটু পরে নিচে এসে খেয়ে নেব। বলে আবির সিঁড়ি বেয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। মিম আর আদি এতক্ষণ মনে হয় নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। আবির যাওয়ায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুইজন আবার রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এই পর্যায়ে আকলিমা খান ধমকের সুরে বলল, এখনই টিভিটা অফ করে খেতে যাও। মিম আর আদি দুইজনকে ভেঙচি কেটে খাবার টেবিলে গিয়ে বসলো। হালিমা খান মেঘের
খাবারটা আকলিমা খানের হাতে দিয়ে বলল ওপরে দিয়ে আসতে। মালিহা খান মিম আর আদিকে খেতে দিয়েছে। খাওয়ার মধ্যে ওরা আবার ঝগড়া করছে। আকলিমা খান এক ধমক দিয়ে তারপর মেঘের রুমের দিকে চলে গেল। আকলিমা খান দরজায় একটু টকটক করে বলল, আসবো? ভেতর থেকে আবিরের কণ্ঠ ভেসে আসলো, আসো কাকিমণি, ভেতরে আসো। আকলিমা খান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখলো আবির খাটের এক পাশে হাতে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। পাশে মেঘ বিভোরে ঘুমাচ্ছে। আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবির ওকে ডেকে খেয়ে নিতে বল, না খেয়ে ঘুমাতে দিও না। আবির শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে কাকিমণি। আকলিমা খান চলে যেতেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, ম্যাম শুনতে পাচ্ছেন? মেঘ কিছুটা নড়ে চড়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে গেল। আবির মোহনীয় কণ্ঠে আবারও বলল, ম্যাম। মেঘ একটু নড়ে চড়ে সেই চিরচেনা কণ্ঠে জবাব দিল, হুম। আবিরের ডাকে মেঘের ঘুম না ভাঙায় আবির মেঘকে কোলে তুলে বেলকনির সোফাতে নিয়ে বসালো। হঠাৎ মেঘের চোখ খুলে হতভম্ব হয়ে গেল। আবির কখন এলো আর সে সোফাতে কি করছে? আবির শান্ত দৃষ্টিতে মেঘের হতভম্ব মুখের পানে তাকিয়ে আছে। মেয়েটা একটু পাগল, না অনেকটাই পাগল। পাগল না হলে কেউ সোফায় এভাবে আসলো সেটা কিভাবে আসলো সেটা নিয়ে এখন ভাবতে বসে? আবির হাসলো। হঠাৎ আবিরের হাসির মৃদু শব্দে মেঘের ধ্যানমগ্ন হলো। আবিরের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? আবির, ভাবছি। মেঘ, কি ভাবছেন? আবির, ভাবছি তোর মতো আরেকটা বউ থাকলে আমার পাবনায় যাওয়া কেউ আটকাতে পারবে না। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব আবির ভাই? তার আরেকটা বউ? এসব ভেবে মেঘের মুখশ্রী কালো আধারে ঢেকে গেল। আবির আরো হাসলো, বলল, সাধেই আমি তোকে তার কাটা বলি? মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির খাবার মেখে মুখের সামনে ধরে বলল, অনেক কথা হয়েছে, এবার তো খেয়ে নেন। মেঘ কিছু বলছে না, বেলকনির বাইরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের চিবুক ধরে টেনে তার দিকে ফেরালো। কিছু একটা, কিন্তু একি এত সামান্য ব্যাপারে মেঘ কান্না করছে। আবির শুনেছে এই সময় নাকি মেয়েদের মুড সুইং হয়, তাই কি মেঘের এমন করছে? আবির মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, সরি ম্যাম, প্লিজ রাগ করিয়েন না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। একে কিছুটা শান্ত করার পর আবির মেঘকে খাইয়ে দেওয়ার শুরু করেছে। আজকাল মেঘ কিছুতেই খেতে চায় না, সবকিছুতেই অনীহা দেখায়। তার ওকে খাইয়ে দেওয়ার দায়িত্ব আবিরকেই নিতে হয়। আবিরের এত যত্নের কারণে বাড়ির বাকিরাও একটু নিশ্চিন্ত থাকে। অবশ্য 2 দিন আগে আবির মেঘের অসুস্থতা নিয়ে কিছুই জানতো না। মেঘের খাওয়ার অনীহা দেখে আবির খাইয়ে দিত। আবির মেঘকে খাইয়ে দেওয়া শেষে বিছানায় শুইয়ে দিয়ে বলল, এখানে চুপ করে শুয়ে থাকো, আমি নিচে যাচ্ছি। মেঘ আবিরের এক হাত ধরে টেনে বলল, প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার একা একা ভালো লাগে না। আবির একটু হাসলো, বলল, ডিনার করেই চলে আসবো। বলে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে যেতে যেতে তানভীরকে কল দিল তানভীর। আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? তানভীর, ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো, মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো, এর মাঝে খারাপ কিভাবে থাকবো? আগের মতন ভালোই আছি আলহামদুলিল্লাহ। আবির, যেতে যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তানভীর, না ভাইয়া, যে কাজ তুমি তোমার ছোঁয়া দিয়েছো সেখানে কোনো অসুবিধা হতেই পারে না ইনশাআল্লাহ। আবির, হয়েছে, আর চাপা মারতে হবে না, পৌঁছে কল দিয়ে জানাস আমাকে। আর শোন। তানভীর, বলো ভাইয়া। আবির, যে কোনো সমস্যায় আমাকে জানাতে ভুলবি না, বন্যার খেয়াল রাখবি।
তানভীর: ভাইয়া, তুমি শুধু শুধুই টেনশন করছো। তুমি মেঘের খেয়াল রাখো। আমার বোনটা নিজেই এখনো বাচ্চা, ওকে কোনো কারণে রাগ দেখিও না প্লিজ। আবির: আমার বউয়ের কথা চিন্তা না করে তুই তোর বউয়ের কথা চিন্তা কর। তানভীর: মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আবির: আমি বড় নাকি তুই বড়? তানভীর: তুমি। আবির: আমি বেশি জানি নাকি তুই বেশি জানিস? তানভীর: তুমি। আবির: তাহলে শোনেন সম্বন্ধী ভাই, আপনার বোন আমার জন্মগত বউ। তানভীর: জন্মগত সমস্যা শুনেছি, কিন্তু বাপের জন্মগত বউ শুনিনি। আবির: তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস, তোকে অনেক কিছু শেখার আছে। তানভীর হাসল। এবার যে তানভীরের হাসির শব্দ শুনে বন্যার ঘুম ভেঙে গেল। বন্যা একটু আগে ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তানভীরের হাসির শব্দ শুনে সে তাড়াতাড়ি করে উঠে বসলো। বলল, কি হয়েছে? বাড়ি থেকে কল করেছে? সব ঠিক আছে তো? বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠা এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর তো অবাক প্রায়। সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো? পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে কে কল দিয়েছে? মেঘ এবং বাড়ির লোক সবাই ঠিক আছে তো? তানভীর মিটিমিটি হাসলো, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। বন্যা: কেন, কি হয়েছে আপনার? তানভীর একটু ফিসফিস করে বলল, 1 মিনিট, ভাইয়া লাইনে আছে। বন্যা জিভ কামড়িয়ে বসে বলল, ছি ছি, আবির ভাইয়া কলে আছে, কে জানে কতটুকু কথা শুনতে পেয়েছে। তানভীর: হ্যাঁ ভাইয়া। আবির: থাক, আর কিছু বলতে হবে না। ছোট বোনের জামাই হয়ে সম্বন্ধীর হানিমুনের কাবাবে হাড্ডি হওয়ার আমার ইচ্ছে নেই। বাই, হ্যাপি জার্নি। তানভীর: বাই। বন্যা: আপনি রাগী ভিলেন আছেন জানতাম, কিন্তু ঠোঁট কাটা কবে থেকে হয়েছে? তানভীর সহজ স্বীকারোক্তি, তোমাকে ভালোবাসার পর থেকে। বন্যা: উফ, আপনাকে নিয়ে আর পারি না। আবির ভাইয়ার সামনে আমাকে লজ্জা না দিলে আপনার চলছিল না, তাই না? তানভীর: কেন, কি এমন বলেছি? তানভীর: ভাইয়া ফোনের লাইনে আছে জেনেও আপনি কেন আমাকে বললেন আপনি ঠিক নেই? তানভীর: ভুল কি বললাম? এত সুন্দর রাত, ট্রেনের জানালা দিয়ে সনসন করে বাতাস আসছে ভেতরে, ট্রেনের কামরায় আমি আর আমার নতুন বউ হানিমুনে যাচ্ছি। উফ, হাউ রোমান্টিক, ভাবতেই ভালো লাগে। কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশা বাড়ছি। বন্যা তানভীরের এমন পাগলামো মাখা কথা শুনে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মনে মনে ভাবছে, এই মানুষটাকে আমি ছোটবেলায় থেকেই চিনি, সবসময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতে পারিনি এই রাগী বদমেজাজি মানুষটার ভেতরে একটা ছোট্ট বাচ্চা সুলভ মন আছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল। তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়ো করে খাচ্ছে। হালিমা খান বলল, কিরে আবির, তানভীরের সাথে কথা হয়েছে? আবির: জি মামনি, কথা হয়েছে, ওরা ট্রেনে আছে, বলেছে পৌঁছে জানাবে। মালিহা খান: কিরে, সব কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস? আবির: আম্মু, তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই কিছুটা মুচকি মুচকি হাসলো। তাতে আবিরের কোনো কিছুই যায় আসে না। বিয়ের আগে মেঘকে কিছুটা দূরে সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কৃপণতা করেনি আবির। তার মতে এই এক আবিরের জীবনে এক মেঘই সীমাবদ্ধ।